একদিন সেই এসপি চাকরিও ছেড়ে দিলেন, মমতা ব্যানার্জি তো আমাকে ছেড়ে কথা বলবে না। যোগ দিলেন বিজেপিতে। আমাদের আগের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই মহিলারা সামনে থাকবে, ঘরোয়া জিনিসপত্র নিয়ে আরেক দল গিয়ে ভোট দেবে, তার যে মনোনয়ন সেটা বাতিল হয়ে গেল। এইরকম প্রভোকেশন না থাকলে এই ঘটনা ঘটতো না। একজন সিনিয়র পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো আরজি কর কেসে। আমার মনে হয় না ওরা পরিবারের কাছে মুখ দেখাতে পারবে। আমি যদি পুলিশ মন্ত্রী হতাম আরো খারাপ হতো। 2021 সাল, বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। আচমকা টেলিভিশনের পর্দায় ভেসে উঠল ব্রেকিং নিউজ। কোচবিহারে সেন্ট্রাল ফোর্সের গুলিতে মারা গেছেন কয়েকজন ভোটার। নাম্বার কত? 1 না 2 না 3 না 4? সবাই ছুটছেন এসপির অফিসের দিকে। একমাত্র এসপি এটা কনফার্ম করতে পারবেন। এসপি কনফার্ম করলেন, ভোট মিটল। সেই এসপিকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। শুরু হলো সিআইডি তদন্ত। একদিন সেই এসপি চাকরিও ছেড়ে দিলেন, যোগ দিলেন বিজেপিতে। এলো 2024-এর লোকসভা নির্বাচন। সে নির্বাচনে তিনি প্রার্থী হলেন, কিন্তু শেষ পর্যন্ত তার যে মনোনয়ন সেটা বাতিল হয়ে গেল। না, তিনি হাল ছাড়েননি। 2026-এ তিনি দাঁড়ালেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবং সসম্মানে জিতলেন। আশা করি আপনারা এবার বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে আলোচনা করছি। দেবাশিস ধর, সোনারপুর উত্তরে বিধানসভার বিজেপির বিধায়ক, আজকে আমাদের অতিথি। নমস্কার দেবাশিস বাবু, আজকাল.in আপনাকে স্বাগত। 2021 সালে যখন শুনলেন যে কোচবিহারে, মানে আপনি তখন এসপি, যখন শুনলেন যে ভোটাররা গুলি খেয়ে মারা গেছে, সেই মুহূর্তে আপনার মানসিক অবস্থাটা কীরকম হয়েছিল? দেখুন, প্রথমত ওই দিন বা তার অনেক আগে থেকে খুব ঝামেলা চলছিল। ওই যে ঘটনাটাতে ফায়ারিং হয়েছিল, এটা হঠাৎ করে হয়নি। এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ফায়ারিং হয়েছিল। শীতলকুচিতে দুটো বুথ ছিল, 125, 126। একটা হিন্দু ডমিনেটেড, একটা মুসলিম ডমিনেটেড। আর কিন্তু ওদের যাওয়ার পথে একটা কমন পয়েন্ট আছে যেখান থেকে ক্রস করে আসতে হয়। তো 126 যেখানে ফায়ারিংটা হয়েছিল, সেখানে সকাল থেকে হিন্দু মহিলারা ভোট দিতে যাচ্ছিল, তাদের ভোট দিচ্ছিল না। তো সেটা নিয়ে অনেক ঝামেলা হয়। প্যারামিলিটারি ফোর্স যখন ওদের নিয়ে 126-এ নিয়ে আসছিল ভোট দিতে গিয়ে, তখন ওখানে কিছু মুসলিম ছেলেমেয়েরা খুব ঝামেলা করে। লোকজন ঝামেলা করার পরে ওদের বাধা দেয়। তখন প্যারামিলিটারি ফোর্স একবার লাঠিচার্জ করেছিল এবং পরিস্থিতি তখন ওদের ওপরে মানে পাথর বৃষ্টি হয়, স্টোন পেল্টিং। ইয়েস, স্টোন পেল্টিং হয়। হওয়ার পরে কিন্তু ওখানে একবার শূন্যে ফায়ারিং হয়েছিল। শূন্যে ফায়ারিং হওয়ার পরে সতর্ক করে দেওয়ার জন্য। অবশ্যই, মানে সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না। আমি বললাম মানে সকাল থেকেই খুব খারাপ ছিল। তার আগে আমি যখন প্রথম গিয়ে এসপি অফিসে বসি, তখন 5:15-20 বাজে। অলরেডি তখন একজন বিজেপির কার্যকর্তা খুন হয়েছিল, আনন্দ বর্মন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল। আচ্ছা, ওই দিনেই হয়েছে? ইয়েস। আমি তখন আমাকে যিনি ইলেকশন কমিশনার ছিলেন, ডেপুটি ইলেকশন কমিশনার, উনি আমাকে ফোন করেছিলেন। আমি একটা রিপোর্ট তৈরি করছিলাম। তারপরে হোম সেক্রেটারি ফোন করেন। তো ইন দ্য মিন টাইম এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু 8টা, 8:30 নাগাদ সকালে। তো এদেরকে যখন ভোট দেওয়া মানে প্যারামিলিটারি ফোর্সের সাথে আসে, ইন দ্য মিন টাইম একটা বড় মব জমা হয়ে গেছে তখন। তো পরবর্তীকালে প্যারামিলিটারি ফোর্সটা অন্যদিকে চলে গেছে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল, সেই সময় একটা বাচ্চা বোবা ছিল, 14-15 বছর বয়স। ওর যেটা হয়েছিল, ও সামনে চলে এসেছিল, ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ওর মুখ থেকে কিছুটা গ্যাজলা যেটা ওঠে বলে, ফ্রোথ। তো ওইটা হওয়ার জন্য সাডেন একটা রিউমার স্প্রেড করে যে বাচ্চাটা মারা গেছে বা সিরিয়াস কিছু হয়েছে। পুলিশ যারা 8টি যেটা থাকে আর কি, যেটা আপনার লোকালি ফ্লাই করে, আরটি ভ্যান, হ্যাঁ, তো তার উপরে কিন্তু হামলা হয়। আচ্ছা, ভ্যানটার উপরে? ইয়েস। একজন এএসআই ছিল, সে কোনো ক্রমে সেই বাচ্চাটাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেল। ইন দ্য মিন টাইম 300-400 গ্রামবাসী জড়ো হয়ে গেছে। এসে যখন বুথের দিকে অ্যাটাক করতে গেছে, তখন প্যারামিলিটারি ফোর্স অলরেডি বুথের কাছাকাছি গিয়ে তখন পুরোটাই মানে বুথের ওপরে বেসিক্যালি হামলাটা হয়েছিল এবং বুথটা ভেঙে তছনছ করেছিল। প্রিসাইডিং অফিসার থেকে সবাই মানে যত ইকুইপমেন্ট নিয়ে গিয়েছিল, ওটা ভাঙচুর হয়েছিল। তো
প্রথম যেটা হয়, প্রথমে কিছু লাঠিচার্জ চেষ্টা চরিত্র হয়েছিল, আলটিমেটলি কিছু হয়নি। একদম শেষে ফায়ারিংটা সিআইএসএফ ওপেন করেছিল। কিন্তু সেই সময় যে পরিস্থিতি ছিল পুরোটাই আয়ত্তের বাইরে ছিল। তখন ওই দেখবেন এবারেও আমাদের আগের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই লাঠি সোটা বিভিন্ন জিনিস নিয়ে বলেছিলাম একদল মহিলারা গিয়ে অ্যাটাক করবে। কিছুদিন আগে দেখবেন এই নমিনেশন ফাইলিংয়ের সময় দুজন যে নির্দল যিনি ছিলেন তারা একটা অ্যালিগেশন করেছিলেন মমতা ব্যানার্জির ওই কেসে এফআইআর ছিল শীতলকুচির ইনসিডেন্টে। ঠিক আছে, সেটার কোনোদিন তদন্ত হয়নি। সেই ব্যাপারটা কিন্তু এবার উঠে এসছে, মানে ওনার প্ররোচনা যে ঘটনাটা ঘটেছিল, ওই 300-400 মব সেদিন আসতো না যদি না 7 তারিখে মাথা ভাঙার সভাতে, 10 তারিখে ইলেকশন ছিল। উনি ঠিক ওই একই কথা কিন্তু এবারেও যেটা বলেছেন যে একদল গিয়ে এদের আটকাবে, প্যারামিলিটারি ফোর্সকে, মহিলারা সামনে থাকবে, ঘরোয়া জিনিসপত্র নিয়ে আরেক দল গিয়ে ভোট দেবে। ঠিক সেই ঘটনাটাই কিন্তু সেদিন ঘটেছিল। হয়তো এইরকম প্রভোকেশন না থাকলে এই ঘটনা ঘটতো না। এবং সেদিন যে ফায়ারিংটা হয়েছিল পুরো বুথটা মানে ভ্যান্ডালাইজড হয়ে গেছিল, লুটপাট হয়েছিল। এবং যারা প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য যারা পোলিং অফিসার ছিলেন তারা যে বেঁচে গেছিলেন সেটা কিন্তু ভগবানের অশেষ কৃপা ছিল। এই পুরো এপিসোডটা অনেক লোকই জানে না। মানে সেদিন দুবার ফায়ারিং হয়েছিল, সকালবেলা শূন্যে ফায়ারিং হয়েছিল, মব ডিসপার্স করে, পরবর্তীকালে ওরাই আবার রিঅ্যাসেম্বল করে এসে সেকেন্ড অ্যাটাকটা হয়। বুঝতে পেরেছি। তো এরপরে এই ঘটনা যেটা হলো তারপরে 2021 সালে তৃণমূল সরকার ক্ষমতায় এলো, আপনাকে পাঠানো হলো কম্পালসারি না, কম্পালসারি ওয়েটিং না। 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, 5 তারিখে মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন। উনি রাজভবন থেকে প্রথম এসে যেটা করেছিলেন আমাকে সাসপেনশনের পরে তারপরে কম্পালসারি না, কম্পালসারি ওয়েটিংটা অনেক পরে। আমার সাসপেনশনটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেনি, সেটা নিয়ে আমাকে মামলা করতে হয় ক্যাটে গিয়ে। যখন আমি জানতে পারি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেনি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি করি। যখন ওনারা ডিরেকশন দিয়েছিল স্টেট গভর্নমেন্টকে এর সাসপেনশনটা বৈধ নয়, তুলে নিতে বলেছিল, কিন্তু সেটা হয়নি। যে সাবসিস্টেন্স অ্যালাউন্স সেটা পেতে অনেক দেরি হয়েছিল অনেক দিন ধরে। মানে প্রথম 50%, তারপর 75% যে স্ল্যাবটা থাকে বেসিকে, সেটাও ঠিকমতো কার্যকরী হয়নি। আলটিমেটলি আমাকে ক্যাটে যেতে হয় পরের বছর। ক্যাটে গিয়ে ক্যাট থেকে অর্ডার হয়, তারপরে যখন আমাকে মানে রিইনস্টেট করতে বলে তখন কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিল, তার আগে নয়। ঠিক সেই সময় যখন আপনাকে মানে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো, ডিপার্টমেন্টের উপর অভিমান হয়েছিল? না না, দেখুন ওই ঘটনার পরে কম্পালসারি ওয়েটিং সাসপেনশনের পরে আমি বা একটা ছোট্ট প্রশ্ন আমি যা সাপ্লিমেন্ট করছি আপনাকে, বা এরকম কি মনে হয়েছিল যে আপনার প্রতি অবিচার হলো? আমি বলি, নবান্নে আমি গিয়েছিলাম। নবান্নে যাওয়ার পরে তৎকালীন ডিজিপি ছিলেন, মানে ইলেকশনের সময় নীরজ নারায়ণ পাণ্ডে ডিজিপি ছিলেন, আবার ইলেকশনের পরে বীরেন দাস সাহেবকে ডিজিপি করে নিয়ে আসা হয়। তো আমি ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম। মানে ঠিক আছে, মানে ওই সময় যে উনি আমার সাথে দেখা করেছিলেন তার জন্য আমি অনেকটাই কৃতজ্ঞ। কারণ ওই সময় অন্য অনেক অফিসার মানে আমাকে এড়িয়ে যেতেন বা ভয়ে দেখলে অন্যদিকে চলে যেতেন। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো সবাই সব কিছু জানতেন স্যার, তো আমার অপরাধ আমি তো কিছুই, মানে আমি জানতামই না পুরো ঘটনাটা ঘটেছে, আমি জেনেছি 26 মিনিট পরে। এই কথাটা বললেই তো ঝামেলা মিটে যেত। একটা অদ্ভুত আনসার এসছিল। তো বলেছিল যে ধরো আমার কাছে যদি 50টা ফাইল থাকে, তোমার একটা ফাইলের কথা বলতে গেলে আমার 50টা ফাইলের কাজ খারাপ হয়ে যাবে। তো হিন্দিতে এই কথাটা এসেছিল, তোমার এক বাত কে লিয়ে মেরা 50 কাম কিউ খারাপ করবো। তা আমি বলেছিলাম ঝুঁকিটা নেননি আর কি, 50 বাকি যে বাকি 5 জন সিনিয়র অফিসার মিলে গিয়ে বললেই তো হতো যে এই কাজটা ঠিক হয়নি, মানে উনি এনার সাথে কোনোভাবে যুক্ত না। উনি একটা কথা আমায় বলেছিলেন, এই ঘটনাটা আমার খুব মানে মনে লেগেছিল। আমি বলেছিলাম যে পালে কিন্তু বাঘ সবারই পড়ে। আজকে আমার হচ্ছে বলে আপনারা হয়তো সবাই মিলে দেখছেন বা কিছু করলেন না, বা হোয়াট এভার, অনেকে হয়তো হাসছেন, এনজয় করছেন, কিন্তু এমনও হতে পারে। ঠিক এই কোট আনকোটেই আমি কথাটা বলেছিলাম তার নবান্নে দাঁড়িয়ে, যে একদিন এমন না হয়ে যায় আপনি যেখানে বসে আছেন উল্টোটা আমি মানে ড্রাইভারের সিটে চলে যাই আর বাকিরা উল্টে যায়। তো ওনার রিয়াকশন কি ছিল? বলেছে উনি ধার্মিক মানুষ, মানে উনি প্রজাপিতা ব্রহ্মকুমারীর ইয়ের সাথে যুক্ত।
মানে উনি আমাকে বলেছিলেন তুমি গিয়ে মেডিটেশন করো, হ্যান ত্যান। তো ঠিক আছে, সেটা তো একটা জীবনের রিকোর্স। তো আমি কিন্তু ওই কথাটা বলে এসেছিলাম যে ভাগ্য এবং সময় পরিবর্তন, চক্রবাত পরিবর্তনই সুখানিচ সুখানিচ দুখানিচ। এমন যেটা একদিন না এটা হয়ে যায়, তার ঠিক উল্টোটা ঘটে যায়। হয়তো ঈশ্বর সেই দিনটা সেদিনই কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি বিজেপিতে জয়েন করবেন? না না না, একদমই না। আমি দেখুন, আমার পলিটিক্সে আসার কোনো কারণও ছিল না, বা আমি মনে প্রাণে চাইও নি, বা আমি কাউকে কোনোদিনই বলিনি। আমি সেন্ট্রালে তখন হোম সেক্রেটারি ছিলেন, এখন যিনি মণিপুরের গভর্নর, ওনার সাথে আমি দেখা করেছিলাম দুবার। আমার ব্যাপারটা নিয়ে আমি বারবার বলেছিলাম যে আমাকে তুলে নিয়ে আপনি অন্য ক্যাডারে পাঠিয়ে দিন, সেন্ট্রাল ডেপুটেশনে দিয়ে দিন। আমি তৎকালীন ডেপুটি হোম মিনিস্টার সাহেব ছিলেন আমাদের অজয় মিশ্রা টেনিজি, ওনার সাথে দেখা করেছিলাম, আরও অনেক সিনিয়র অফিসারদের সাথে দেখা করেছিলাম। আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে ওখান থেকে অন্য আমি কোথাও জম্মু কাশ্মীরেও যেতে রাজি ছিলাম। এক কথা আপনি চাকরিটা করতে চেয়েছিলেন, চাকরি আইদার সেন্ট্রাল ডেপুটেশন অর ক্যাডার চেঞ্জ, এটাই একমাত্র আমার চাওয়া পাওয়া। মানে হোয়াট এভার বলুন না কেন, ওর মধ্যেই আমার ব্যাপারটা রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু এইটা আমাকে তখন বলেছিল যে উনি একদিন আমার কাছে ফোন এলো, কোনো পলিটিক্যাল খুব বড় ব্যক্তিত্ব, আমি আর নাম বলছি না, বললেন যে সেই সময় পে সেই হোগা, তুমকো সূচিত কিয়া যায়গা। তো ঠিক আছে, তো ইলেকশন ডিক্লেয়ার হলো। তা আমাকে ফোন এসে বললো যে মানে 2024 সালে কথা বলছি। 24 সালে জাস্ট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে লোকসভার। আমার কাছে ফোন এলো, খুব সিনিयर একজন লিডার, বললেন तुम्हारे पास आधा घंटा का समय है, तुम नौकरी छोड़ दो, तुमको हम लोग कैंडिडेट यस, तुम इसके लिए तैयार हो जाओ, आधा घंटा बाद तुम्हारे पास फोन आएगा, तुम डिसीजन लेके इमीडिएटली बताना। আমার মতন ব্যাপারটা। তো আমি বললাম যে কি হয় যদি কি হয়, বলেছিল আমরা, দেখুন মমতা ব্যানার্জি তো আমাকে ছেড়ে কথা বলবে না, কিছু না কিছু হতেই পারে। তো যেটা হবে এবার দেখা গেল আরো, তখন আমার পিছনে 3টে কেস ঝুলছে। আমি বললাম যে পরবর্তীকালে আরো হয়তো 30টা চেপে গেল। আমি বললাম যে আমার কাছে খাওয়ার পয়সাও নেই। তো আমি ঠিক এই কথাটাই বলেছিলাম, তুই লোকসভা লড়াচ্ছেন লড়ান, আমার পকেটে কিন্তু 100 টাকাও নেই, পরিষ্কার কথা। ঠিক আছে, বলেছিল ইউ উইল বি সুটেবলি রিপ্লেসড, এই ভাষাটা বলেছিলেন। তো তারপরে যখন নমিনেশন ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ 2024 সালে নো ডিউজের জন্য, নো ডিউজ, হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করলেন, সেখানে ওরা মামলাটা শুনলো না। না, মামলাটা শুনতো। একটা হয়েছিল সেদিন, আমার লয়ার একটা পেপার নিয়ে যাননি, যদি নিয়ে যেতেন তাহলে হয়তো আমি ইলেকশন লড়তে পারতাম। মানে ফলটা এদিকেই ছিল আর কি। একদমই। আমি জন্য অ্যাপ্লাইও করেছিলাম। আমি যখন রিজাইন করি ওখানেই আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আমার যা ডিউজ আছে তুমি আমাকে দিয়ে দাও। সেই পেপারটা যে সেদিন দেখাতে পারতো, আর সেদিন আমিও মানে প্রচারে এমন একটা জায়গা ছিল আমার সাথে কানেক্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, সেদিন যদি করতে পারতো তাহলে ওই আমি হয়তো 2 বছর আমার মানে পার্লামেন্টেও কেটে যেতে হবে। যাই হোক, ঈশ্বর যেটা ভেবে রাখেন। মানে ওটার পরে বলতে পারেন যে তখন মনে হচ্ছে আমার উপরে পাহাড় ভেঙে পড়েছে। ঠিক আছে, মানে অনেক ওই 21 থেকে 24 মানে যা কেটেছে, মানে প্রায় 1-2 দিন ছাড়া ছাড়া সিআইডি ডাকছে, 10 ঘন্টা ধরে সেই ভবানী ভবনে ওই পিরিয়ড চললো। তারপরে আবার একটা 22 সালের নতুন করে কেস করলো। তার আগে মানে ওই একটা অডিও লিক হয়েছিল যে মমতা ব্যানার্জি নিজেই আমার সম্পর্কে বলছে এসপিকে এই কেসে ফাঁসাও, ওইটা কেন লিক হয়েছে ওটার ওপরে আমাকে আবার একটা কেস। তো অদ্ভুত মানে ঘটনা। 21 থেকে 24-এর একটা পিরিয়ডে আমি পুরোটাই আশ্রমে থাকতাম। আচ্ছা আচ্ছা, তো কোথায় থাকতেন আশ্রমে? কখনো হরিদ্বার, কখনো ঋষিকেশ, কখনো বেনারস, মানে অশান্ত মনকে শান্ত করার জন্য। আসলে ওই সময় আমার মধ্যে একটা প্রচন্ড ট্রান্সফরমেশন হয়েছিল। আমি জানি না, হয়তো জীবনে আমার গুরুজি যিনি রয়েছেন, যেদিন আমি সাসপেন্ড হয়ে ফিরে আসছি, মানে লাইনে বড় বড় করে দেখাচ্ছে যে সিআইডি ডাকবে, ওনাকে গ্রেপ্তারও করতে পারে, অনেক কিছু দেখাচ্ছে। উনি এক কথাই বলেছিলেন যে বেটা ये तुम्हारा लाइफ चेंजर है, इसके लिए तुम एक दिन बहुत बड़ा आदमी बनोगे, तुम्हारा बाल कोई बांका नहीं कर पाएगा। अच्छा अच्छा, बोलছে विश्वास रखो, बोले आज जो समय है मैं जो बोल रहा हूँ तुम्हारे ऊपर बहुत भारी पड़ रहा है, तुमको मेरे ऊपर शायद विश्वास नहीं होगा या तुम हजम भी नहीं होगा,
लेकिन ये इंसिडेंट तुमको एक दिन बहुत आगे लेके जाएगा। बोले ये तुम्हारा सफ़र अभी चालू हो रहा है, बोले 2020, बोले 24 में एक मौका आएगा, उसमें भी थोड़ा ये होगा, लेकिन 26 से तुम्हारा लाइफ आगे जाके মানে পিক में जाएगा। और বলে তোমারা বলে একটা কথা খুব মারাত্মক বলেছিলেন, বলছে তোমার জীবনটা ইয়ের জন্য নয়, কিছু লোকের মানুষের জীবন থাকে স্যাক্রিফাইসের জন্য, বলে তোমার জীবনটা মানে অন্য লোকের জন্য, মানে তোমাকে জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হবে, তোমার জীবনটা তুমি ধরে নাও সেবার জন্য, তুমি নিজের জন্য কোনোদিন কিছু চেও না। এই যে 21 থেকে 24 কখনো আমি হরিদ্বারে থাকতাম, কখনো ঋষিকেশে ছোট্ট থাকতাম। প্রশ্ন করবো মাঝখানে আপনাকে, সেটা হচ্ছে এই যে গুরুজি যার কথা আপনি বলছেন তার সাথে যোগাযোগটা কি আপনার 21-এর পরেই হয়েছে? না না না, 21-এর না আগে? একদমই না, না না না। আমি এমনিতেই জীবনে খুব স্পিরিচুয়াল ইয়েতে জার্নি পছন্দ করি। আচ্ছা, মানে শুধু মানে আমার গুরুজি বলে নন, মোটামুটি বলতে পারেন অমরনাথ থেকে রামেশ্বরম অবধি ভারতবর্ষের যত বড় বড় আহ, আহ, বলতে পারেন মন্দির আছে, আশ্রম আছে, পীঠ আছে, 70% থেকে 80% মঠাধীশরা আমাকে ব্যক্তিগতভাবে খুব স্নেহ করেন, খুবই ইয়ে করেন। মানে আমার এই মানে সবাই যেমন এমনি বেড়াতে যায়, আমি এর কোথাও কাজের সুবাদেও যদি যেতাম বা এমনি আমার ডেস্টিনেশনই থাকতো তীর্থক্ষেত্র, আমি এর বাইরে কোথাও মানে একবার যাবেনই আর কি, এরকম একটা ব্যাপার। একবার যাবেন না, আমি না, না, না। ওখানেই যেতাম। না না না, আমি বলতে এই ধরুন কোনো জায়গায় বেড়াতে গেলেন, হতেই তো পারে মানুষেরা হরিদ্বারে আপনি পরিবার নিয়ে বেড়াতে যেতে না পারেন। আমি এই প্রথম কথা আমার অনেকদিন আগে সেপারেশন হয়ে গেছে, আমি এক ব্যক্তিগত সরি, এটা কিছু না না ওটা মনে করা কিছু নেই। মানে আমি কোথাও গেলে ঈশ্বর আমাকে ওইখানেই টেনে নিয়ে যেত, ফলে আমি মানে এক একজন এক একভাবেই আমার মানে এটাও খুব মারাত্মক ব্যাপার, লোকসভা যেখানে টিকিট পেয়েছিল তারাপীঠ ছিল, যাই হোক ওটা হয়ে ওঠেনি। বীরভূম কিন্তু লোকসভা কিন্তু এখানে সব থেকে বড় কথা আমারই কেন্দ্রের মানে ইয়ে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আমি শনিবারও মহারাজদের সাথে প্রায় 2-2.5 ঘন্টা বসে ওখানকার কি কি আমরা করতে পারি পুরো দেখলাম ওদের প্রেজেন্টেশনটা, আর কি কি করার পসিবিলিটিস রয়েছে। এক একজনকে এক একটা জিনিস টানে। তার আগে আমি ভারত সেবাশ্রম সঙ্গে তার আগে ইয়েতে ছিলাম, মানে আমি জানি না আমাকে সন্ত মহাত্মারা এত কেন ভালোবাসে। ব্লেসিংস। এটা কি 26-এর পরে এই ভক্তিটা আরেকটু বাড়লো? না না দেখুন, এটা বাড়া কমা মানে দেখুন আমার জীবনে মানে যেহেতু গুরুজির সেই কথা সত্যি হয়ে গেল বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি। এখন না এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, বললে বিশ্বাস করবেন না, কোনো না কারোর প্রতি রাগ আছে, না ঘৃণা আছে, না কোনো আবেগ আছে। আমার ব্যক্তিগত ইমোশনও এই যে এত বড় জার্নি আপনি বলবেন আপনি আমি যখন প্রচার করেছি। এখানে হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে যে আপনাকে সাসপেন্ড করা হলো, এই করা হলো, সেই করা হলো, ডিপার্টমেন্ট বা তৎকালীন মুখ্যমন্ত্রীর উপর আপনার কথা দিয়ে গিয়েছিল, এখন আর কোনো রাগ আছে আপনার? না দেখুন, আমি জানতাম ওনার কর্মফল উনি পাবেন, ঠিক আছে। আমার চাওয়া না চাওয়ার উপরে কিছু নির্ভর করে না। দেখুন কর্মের ফল এমনই একটা জিনিস, আপনি ভালো কর্ম করলে আপনার জন্য ভালো, আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনাকে ঈশ্বর বাঁচিয়ে নিয়ে যাবে। তার সব থেকে বড় এক্সাম্পল আমি নিজে। মানে এখানে আমার লাইফ নিয়ে যদি কেউ কোনোদিন মানে বায়োগ্রাফি লেখে, সিনেমা করে, মানে ওয়েব সিরিজ তৈরি করে, মানে আমার মনে হয় প্রচুর ম্যাটেরিয়ালস আছে আর কি, প্রচুর, মানে এরকম বর্ণময় জীবন কারো থাকবে না, ঠিক আছে। মানে মানুষ বিশ্বাস করবে না যে কি হতে পারে। মানে এমনও ঘটেছে আমি 6,500 ফুটের উপর থেকে পড়ে বেঁচে গেছি, এটাও ঘটেছে বাস্তবে। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বেঁচে গেছি, মানে জীবনে অনেক ঘটনা রয়েছে। ছোটবেলায় নাকি পুলিশের চাকরি জয়েন করার পর? পুলিশের চাকরি জয়েন করার পরে তো এমন ক্রিমিনাল ধরতে গিয়ে, আর ওটা ইয়েতে গেছিলাম ওই লাচেন থেকে ইউমথাম নামার পথে পড়ে গেছিলাম। তারপরে মাওয়িস্ট অপারেশনের সময় মানে আমার সামনে ফায়ারিং হয়েছে, কারো গুলি লেগেছে, আমার জাস্ট মাথার উপর দিয়ে চলে গেছে। মানে কোনোদিন ধরুন 5,000 10,000 মোবের মধ্যে পড়েও আমার কিন্তু কোনোদিন বলতে পারেন আমি কোনোদিন ভয় পাইনি, বা কোনোদিন আমাকে কেউ অ্যাটাক করেনি। মানে আমার এতটাই মনের জোর থাকতো, আমি ওখান থেকে মানে ঈশ্বর উপর থেকে ঠিক আপনাকে সেভ করে দেয় একদম। এটা হয়তো আমার জীবনে প্রচুর ঝামেলা নিয়ে এসছে, কিন্তু কোথাও না কোথাও উনি আমাকে মনে হয় কোলে করে তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো অদ্ভুত, মানে বলতে পারেন যে যেটা আপনাকে বলছিলাম যে কর্মের ফল তো কারো ক্ষেত্রে ইয়ে হয় না। একটা জিনিস হচ্ছে যে আমাকে এটুকু বিশ্বাস করি এখন, সত্যি কথা বলছি, জিতে আমার কোনো মানে যখন প্রচারও করতাম লোককে, আমার কর্মীদের বলতাম যে
ওরা কেউ বিশ্বাস করেনি, আমার পার্টিও বিশ্বাস করেনি ওই সিটে আমি জিতবো, মানে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বাস করেনি। পরে বলছে তুমি কি করে জিতলে? তো মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন যেদিন দেখা হয়েছে, যেদিন মানে যেদিন ওনাকে মানে সিলেকশন করা হলো পরিষদীয় নেতা, মজা করে আমি চুলের গুটি পিছন দিলাম, আমি দেখতে পাইনি। বলছে ব্যাটা জিতে এলো কি করে? ঠিক আছে, তো একটা কথাই বলতে পারি যে দেখুন এই না মানে একটা সময় পরে না আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, তখন আর কোনো ইমোশন। আপনাকে একটা প্রশ্ন করবো বলে ভাবছিলাম, কিন্তু এই প্রশ্নটা করা আপনি বলার পরে আমার কাছে সেই প্রশ্নটা নেই। ভেবেছিলাম প্রশ্নটা ছিল আমার যে এই যে জিতেন, এটা কি শুধুমাত্র বিজেপির হাওয়া নাকি দেবাশিস ধরের পার্সোনাল ক্যারিশমা? বিশ্বাস করুন ওই সিটটা এতটাই সন্ত্রাস মানুষ দেখেছে, অনেক কিছু। প্রথম আমি দাঁড়ানোতে যেটা মানুষ বিশ্বাস, দেখুন আমার পিছনে দুটো ব্র্যান্ড ছিল, একটা শীতলকুচি আর একটা এই সিএম এর সাথে ডাইরেক্ট ফেস টু ফেস লড়াই করে এসছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল এই যে এত এখানে সন্ত্রাস হয়, এত কিছু হয় বা এত ম্যাল প্র্যাকটিস আছে, এই লোকটা এখান থেকে আমাদের উদ্ধার করতে পারবে। এটা মানুষের আমাকে প্রথম বলতে পারেন অ্যাকসেপ্টেন্সের প্রথম কারণ ছিল। আর সত্যি কথা বলতে মানে প্রচুর টাকা মানে আমাদের বিরোধী দল খরচা করেছে ওই সিটে, মানে যে যতটা আমি শুনেছি প্রায় 30 কোটি টাকা খরচা করেছে ওই সিটে একটা বিধানসভা, জাস্ট আপনাকে হারানোর জন্য। হ্যাঁ ইয়েস, শুধু এমন কোনো দেওয়াল পাবেন না, এমন কোনো হোর্ডিং ব্যানার ওগুলো তো ছেড়ে দিন, মানে কোটি কোটি টাকা খরচা করেছে। ভোটে 1,500 টাকা করে ওই লিফলেটের সাথে বিলি করেছে প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার জন্য। আপনি কাউকে এরকম কিছু দেননি? আমি খুব গরিব লোক, বললাম না 100 টাকা দিয়ে লোকসভার এখানে এখনো অবধি আমি পোস্ট রিটায়ারমেন্ট কোনো বেনিফিটও পাইনি, মানে না আমি পেনশন পেয়েছি না আমার ডিউজ গুলো পেয়েছি। সংসার চলছে কি করে? মানে আপনার আমাকে প্রায় 1.5-2 বছর আমি ওই বলতে পারেন যে অন্যান্য রাজ্যে যেগুলো ফান্ড হয়, মানে ফরেন ফান্ডিং হয় বা হয় আপনার যেগুলো ইনভেস্টমেন্ট হয়, নতুন টেকনোলজি, নতুন উড়িষ্যাতে আমি প্রচুর কাজ করছি, উড়িষ্যা গভর্নমেন্টের সাথে অনেক কিছু। তো ঠিক আছে, মানে এইসব দেখুন হয়ে গেলে তো সেটা একটা খুব বড় ব্যাপার হবে। ওইটা হয়ে গেলে মোটামুটি আমি অন্তত 1000 খানেক লোককে এমপ্লয়মেন্টও দিতে পারবো, ওটা কোনো। কিন্তু সেটা কি আমাদের পশ্চিমবঙ্গে হবে নাকি আপনার উড়িষ্যাতে হবে? উড়িষ্যাতে হচ্ছে, উড়িষ্যাতে আমি কাজটা অনেক আগে থেকেই করছি, মানে উড়িষ্যাতে আমরা কিছু প্রপোজাল দিয়েছি, যেমন আইটি পার্ক হবে, ডেটা সেন্টার হবে, তারপরে সেমিকন্ডাক্টর কোনো কোম্পানি আছে না যারা ফরেন ফান্ডিং করায়, যাদের থ্রুতে হয়। একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে টোকেনাইজেশন বলে, যত আপনার ন্যাচারাল রিসোর্স আছে ওই কনসেপ্টে একটা নতুন আসছে। ওখানে আগামী 10 বছরের $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে। বাহ, ঠিক আছে, মানে ঈশ্বর এটাও একটা আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা যায় না? অবশ্যই হবে, কেন হবে না? সেটাই জাস্ট ইউজ করলাম। এবারে গভর্নমেন্ট যখন পুরোটা মন্ত্রিসভা হয়ে যাবে, আমি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই প্রপোজাল দেবো। তো এটুকুই বলতে পারি, বেশ কিছু কাজ আমরা ওখানে করছি। এতদিন এই রাজ্যে সরকার বদল হয়নি বলে এটা সম্ভব ছিল না, এবার মানুষ সেই অপরচুনিটি যখন দিয়েছে, আমি সে ব্যাপারটা সেখান থেকেই আপনার মোটামুটি ভদ্রস্ত একটা মানে দেখুন ওটা যখন পুরো ইনভেস্টমেন্টটা হয়ে যাবে বা ওটা শুরু হয়ে যখন, ওটা তো অনেক বড় ব্যাপার। ওটা কি বললাম, ওটা হয়ে গেলে আপনাকে মোটামুটি আমি একটা উড়িষ্যাতে একটা প্রাইভেট পোর্ট আছে, সেটা এশিয়ার লার্জেস্ট পোর্ট হবে, সুবর্ণরেখা বলে। কিছু ক্লিয়ারেন্সের জন্য বাকি আছে, তো টাটার 26% স্টেক আছে ওই পোর্টের। যিনি সিইও উনি আমার খুবই ক্লোজ, যিনি টুটু বসু বানিয়েছেন। ঠিক আছে, রামনি বলে, উনি আইআইটি চেন্নাইয়ের থেকে মাস্টার্স করেছেন। তো এই ধরনের লোকজন, মানে কর্পোরেট জগতের খুব ওপর লেভেলে যারা চাকরি করেন, তারা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো মানে যোগাযোগগুলো কি আপনার পুলিশে চাকরি করার সময় হয়েছিল নাকি আগে থেকে? কিছুটা দেখুন, কিছুটা আমি কর্পোরেটেও কাজ করেছি আগে, বা কিছু আমি পুলিশের বাইরে গিয়েও অনেক, মানে কিছু কিছু লোকের ইন্টারেস্ট থাকে না, নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট। এই 6 মাস 1 বছরে আরো বেশি ডেভেলপ করেছে। আচ্ছা, এবং চাকরিটা ছাড়ার পরে আরো বেশি ডেভেলপ করে সময়টা বেশি, পুরোটা সেই সময়টা দিতে পেরেছি। আর আমি স্টিরিওটাইপ চাকরি করিনি কোনোদিন, আমি সবসময় নিজে জানার চেষ্টা করেছি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। তো হয়তো এই স্কিলটা আমাকে কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছে। বিধায়ক, আপনি এখন এই মুহূর্তে বিধায়ক, শপথও নিয়েছেন বিধায়ক হিসাবে, তাও প্রাক্তন পুলিশ অফিসার, এরকম একটা তকমা কিন্তু এখনো রয়ে গেছে। আচ্ছা, তো টেম্পারামেন্টও হয়তো রয়ে গেছে। টেম্পারমেন্টটা তো আমি আপনাকে সেরকম দেখিনি, ফলে আমি বলতে পারবো না।
এটা যারা বলতে না, আমার লোকজন জানে খুব কড়া লোক। মানে এমনি আমি লোকের জন্য মানে ধরুন খুব সাধারণ বা খুব গরিব মানুষের জন্য খুব ভালো, কিন্তু ওই অন্যায় আবদার এখনো সহ্য করতে পারি না। ওটা আমার কাছে না মানে তো না। আচ্ছা আচ্ছা। মানে এই আর কিছু কিছু জিনিসের প্রতি আমি খুবই বলতে পারেন যে যেহেতু পুলিশ অফিসার হিসাবে কোনোদিন গায়ে কাদা মাখিনি, না আমি অবশ্যই। ওটা মাখতে ইন্টারেস্টেড নই। আমার বক্তব্য, যে কাজটা করবে আমার দিক থেকে সব ভালো কাজের জন্য বা আউট অফ দ্য ওয়ে গিয়েও কাউকে যদি কিছু করতে হয় আমি আছি। আমি যত এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আছি, সব কিছুর জন্য আছি, কিন্তু কোনো তোলাবাজি সিস্টেমের সাথে আমি কোনোভাবে থাকতে চাই না, কোনো আগেও থাকিনি, এখনো থাকবো না। একজন পুলিশ অফিসার হিসাবে আপনি যে কদিন আগেই ঘটলো যেটা আমাদের রাজ্যের কজন সিনিয়র পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো আরজি কর কেসে, তো একজন সিনিয়র অফিসার হিসেবে আপনি ঘটনাটাকে কিরম দেখছেন? মানে এটা কি আপনাকে কোথাও একটা ধাক্কা দিয়েছে বা খারাপ লেগেছে, নাকি আপনি মনে করছেন যা হয়েছে ঠিক হয়েছে? আমি যদি পুলিশ মন্ত্রী হতাম আরো খারাপ হতো কিছু। কারণ দেখুন, সব থেকে হিনিয়াস ক্রাইম যেটা আমরা বলি রেপ উইথ মার্ডার, এর থেকে 100 খারাপ কিছু হতে পারে না। 100 বার। আপনার আমার সকলের পরিবারে হতে পারত। সমাজে ক্রাইম ফ্রি জোন বলে কিছু হয় না, বা এমন মানে এমন কোনো সোসাইটি দেখবেন না যেখানে কোনো না কোনো অপরাধের কিছু ঘটনা নেই। অপরাধ হতে স্বাভাবিক। পারে, ঠিক আছে। অপরাধ তত্ত্ব যদি নিয়ে যারা পড়াশোনা করেছে, ক্রিমিনোলজি নিয়ে যারা পড়েছে, একদম জিরো তো হতে পারে না। হ্যাঁ, সেখানে সার্ভেলেন্স বেশি থাকা, এগুলো তো ঠিক আছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা বলি। সমস্যাটা কোথায়? প্রত্যেকটি ক্ষেত্রে অপরাধীদের যেভাবে গার্ড করা হয়েছে এবং তার জন্য যে যে ইনস্ট্রাকশন পুলিশ দিনের পর দিন পালন করে, এই ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স বা সোসাইটি এটা যেটা করে ফেলেছে, খারাপ জিনিস কি হচ্ছে জানেন তো, যে এত বড় ঘটনা আপনি যেটা, আবার আমার প্রসঙ্গে ফিরে আসে, আমি একটা কথা বলেছিলাম যে 5জন সিনিয়র অফিসার গিয়ে যদি বলতেন যেটা ঠিক হচ্ছে না, এটা নয়, যদি রুখে দাঁড়াতেন, জাস্টিফাইড হচ্ছে না জিনিসটা, রুখে দাঁড়াতেন, মমতা ব্যানার্জি কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারতো না। এরা এমন একটা জায়গায় নিয়ে গেছে, শুধু মানে যা খুশি তাই করবে। দেখুন, আইএস আইপিএস অফিসাররা দেশ পরিচালনা করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা যদি এই লেভেলে নেমে গিয়ে অপরাধীদের আড়াল করেন, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স কিছুটা, এই যে আরজিকর ঘটার মেন কারণ তো ওই দুর্নীতিটা অনেকটা তার সাথে রিলেটেড। মানে যেহেতু আমরা একটা অ্যাঙ্গেল পেয়েছিলাম, ওই মেয়েটি অনেক কিছু এক্সপোজ করতে চেয়েছিল, বা হয়তো এর বিরুদ্ধে কথাবার্তা বলেছিল, বা যেটা মানে ধরুন কাকে মাস্টার্স করতে দেওয়া হবে হবে না, এসব নিয়ে অনেক কিছু তর্ক রয়েছে, এগুলো সামনে আসেনি। এর বলি যেভাবে হলো, আর সব থেকে বড় কথা, ডিউটি করতে গিয়ে ওরকম একটা প্রোটেক্টেড জায়গাতে ওইভাবে রেপ হওয়ার পরে, মার্ডার হওয়ার পরে কিভাবে জঘন্যভাবে তার হাত পা ভেঙে, মানে সিন অফ ক্রাইমটাকে বদলে দেওয়া, সব কিছু চেঞ্জ করে পুরো এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়া, পরে গিয়ে তার বাবা মাকে না দেখতে দেওয়া, ইয়েতে নিয়ে গিয়ে ডেড বডি পুড়িয়ে দেওয়া, তড়িঘড়ি সব কিছু করে, এইটা পুরো, এই যে পুরো অর্গানাইজ ক্রাইমটা কারা করেছে? নিশ্চয়ই এমন কোনো শাসক দলের লোকজন জড়িত ছিল, তাকে কারা পুরো চাপা দিয়েছে, পুরো জিনিসটাকে, পুরো এভিডেন্স ডিস্ট্রয়ের কাজটা কারা করেছে? তার নেপথ্যে ছিল কিন্তু পুলিশ। আপনি এইভাবে যদি ব্যাপারটাকে বিচার করেন, দেখুন, আমি আমার যারা একসময়ের কলিগ ছিলেন তাদের প্রতি সমব্যথী বা অনেক বলতে পারেন সিম্প্যাথেটিক আমার থাকতেই পারে, কিন্তু তারা যে ধরনের অপরাধ ঘটিয়েছে, তাদের হওয়া উচিত ছিল উল্টো, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তারা কি করলো? তারা পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে ঠিক তার উল্টো কাজটা করলো। এদের যদি আমাকে সাপোর্ট করতে হয়, আমার মনে হয় ইতিহাস কোনোদিন আমাকেও ক্ষমা করতো না। তো যা হয়েছে, একটা কথা দেখুন, ইন্দিরা মেয়ে হিসাবে খুব খারাপ নয়, ঠিক আছে। ইন্দিরা আমার ডিসি ছিলেন সে সময়, ডিসি নর্থ বোধহয়। হ্যাঁ, আমাদের ডিআইজি হওয়ার আগে একটা ডিসি নর্থ না, ডিসি সেন্ট্রাল ছিল। ডিসি সেন্ট্রাল, আচ্ছা। তো ডিআইজি হওয়ার আগে আমাদের একটা ট্রেনিং করতে, ইন্দিরা সেই ট্রেনিং আমাদের সাথে গিয়ে ন্যাশনাল পুলিশ একাডেমিতে করেছে। অভিষেক গুপ্তা আমার আন্ডারে এডিসি, আমি এডিসি ছিলেন বোধহয় ডিসি নর্থ।
হ্যাঁ ডিসি নট ছিল। হ্যাঁ। অভিষেক গুপ্তা বিধাননগরে আমার আন্ডারে মানে জুনিয়র হিসাবে করেছে। কাজ করেছে। তো ও খুব একটা খারাপ ছেলে বলে আমার কোনোদিন মনে হয়নি, যথেষ্ট ভালো ছেলেই ছিল তখনও। কিন্তু তাদের যে যারা কন্ট্রোল করছিলেন, যে লিডারশিপের আন্ডারে তারা এই কাজটা করেছে, মানে এতটা নিচে নেমেছে, আজকে কি হলো বলুন তো, তাদের তো কেরিয়ার শেষ হয়ে গেল। শুধু সাসপেনশন, এই ঘটনা কিন্তু প্রমাণ হয়ে যাবে। কেন? আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিই, এই যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, পুরো সিন অফ ক্রাইমটাকে ভেঙে চুরে সমস্ত ব্লাড স্টেন থেকে আরম্ভ করে যত কিছু নষ্ট করেছে, করে সেটাকে সিমেন্টিং করেছে যাতে কোনো রকম এভিডেন্স না পাওয়া যায়। কারণ এরা তো মানে ফরেন্সিক সায়েন্স, ফরেন্সিক মেডিসিন যে কোনো পুলিশ অফিসারই পড়েছে, এটা নিয়ে ডাক্তাররাও পড়েছে। পুরো সিন অফ ক্রাইমটাকে নষ্ট করেছে, ডেড বডিটাকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে। কিন্তু এবারে আপনি চলে আসবেন, ঘটনাটা তো ঘটেছে, অপরাধী পালিয়ে গেছে, হোয়াট এভার, ধরা পড়েনি, আপনি তাদের নাম আনেননি, কিন্তু যারা এইটা করেছে মানে এভিডেন্সটা ডিস্ট্রয় করেছে, কিছু লেবার মিলে করেছে, তাকে কোনো ইঞ্জিনিয়ার ডিরেকশন দিয়েছে, তাদেরকে ইন্টারোগেশন করলে জানা যাবে আলটিমেটলি হায়ারার্কিতে কারা ছিল। সেই সময় তাদের ফোন কলকে যদি কটার সময় কটার থেকে ফোন কল এসেছিল, নিজেদের যদি টাওয়ার লোকেশনটা ট্র্যাক করা যায় এবং কে কাকে ফোন করেছিল, তাদের যদি সামনে বসিয়ে ইন্টারোগেশন করা হয়, এটা জলের মতো বেরিয়ে যাবে। অ্যাটলিস্ট অপরাধীদের না ধরতে পারো, কারাই মানে নেপথ্যে ছিল, মাস্টার মাইন্ড, মানে এই পুরো জিনিসটাকে অর্কেস্ট্রেট যারা করেছে আর কি, এভিডেন্সটাকে লোপাট করতে। আচ্ছা আচ্ছা। তো আপনার এত বড় ইয়েতে তো তাদেরও তো মিনিমাম 5 বছর সাজা হবে। তো এই পুলিশ অফিসাররা কোনোদিন পারবে নিজেদের সেই দায়িত্ব, একজন আইপিএস অফিসার হয়ে এই ধরনের, আমাকে এত কিছু টর্চার করা হয়েছে, আমি যেহেতু আমি আমার কপি বুকের বাইরে 1 ইঞ্চিও সরিনি বলে এত কিছু হওয়ার পরে কিন্তু মানে সেই গুরুজির কথা, আমার মানে একটা চুলও স্পর্শ করে দিতে পারেনি। হ্যাঁ প্রচণ্ড কষ্ট হয়েছে, আজ পর্যন্ত কিছু পাইনি, হয়তো এবার সরকার এসছে আমার এগুলো ইয়ে হয়ে যাব, কিন্তু আমাকে কোনোদিন মানে সমাজের কাছে এরকম ধিকৃত হয়ে মানে এরকম মানে ব্ল্যাক স্পট নিয়ে থেকে যেতে হবে না, যেটা এদের চিরকালে মানে আমার মনে হয় না ওরা পরিবারের কাছে মুখ দেখাতে পারবেন, মানে এতটা খারাপ কাজ করেছেন। বিশেষ করে বিনীত গোয়েল যেটা করেছেন, অবশ্যই নেপথ্যে উপরে সিএম রয়েছেন, তার সঙ্গে রাজীব কুমারের নাম তো থাকবেই, এই কেসেও দেখবেন তার নাম আসছে। মানে এই যে প্রবণতাগুলো খুবই খারাপ। মানে কি হয়েছে, মানে কত বড় ঘটনা ঘটেছে, এটাকেও যে চাপা দেওয়া যায়, কারণ বিনীত গোয়েল কামদুনিতেও সেম রোল প্লে করেছিলেন অ্যাজ আইজিসিআইডি। তো এতে আমার কোনো তার প্রতি সম বেদনা বা সম ব্যথা আছে বলে মানে আমি বলতে পারছি না, সরি টু সে। যেটা করেছেন এটা একজন ক্রিমিনাল করলে সেটা মানা যেত, একজন পুলিশ অফিসারকে নেভার এভার কোনোদিন মানা যাবে না। মানে আপনি কি তার মানে বলতে চাইছেন যে সেই সময়টাতে, আমি বলছি যে মানে তৃণমূল কংগ্রেসের টেনিওরটাতে যে আইনের শাসন না হয়ে শাসকের আইন চলতো? শাসকের আইনই চলতো, আইনের শাসন যদি কোনোভাবে 1%ও থাকতো, এতগুলো নারী নির্যাতনের ঘটনা কোনো দিন কোনো জায়গায় অপরাধীকে না চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে অপরাধীদের জন্য অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, এটা কোন ধরনের আমি জানি না। মানে একজন নিজের তো মহিলা মুখ্যমন্ত্রী, নিজেই মহিলা ছিলেন, উনি কিভাবে এটাকে অ্যালাউ করলেন আমি জানি না। মানে কি কাজটা তিনি ঠিক করে গেছেন আমি না মানে এখন অব্দি বুঝতে পারিনি যে ওনার কাজটা কি ছিল। দেখুন একটা জিনিস আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে আমাদের সোনারপুর উত্তরপাড়া সোনারপুর উত্তরে বিধায়ক। ওই জায়গাটার জন্য, ডেভেলপমেন্টের জন্য, ধরুন একটা সব থেকে বড় কথা এখনকার দিনে আর কি, আমাদের গোটা দেশেই একটা বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আমাদের রাজ্য বলুন, সব জায়গাতেই একটা মেন সমস্যা হচ্ছে বেকারত্বের জ্বালা। এই জায়গাটাকে এলাকার ইয়াং যারা ছেলে মেয়ে বা অন্যান্য যারা আছে আর কি, কর্মপ্রার্থী, এক কথায় কর্মপ্রার্থী, তাদের জন্য কিছু ভাবছেন? আমি রাজ্য সরকারের কথাটা তো অবশ্যই থাকবে, রাজ্য ওটা তো একটা বড় স্কেলে থাকছে, থাকছে, আমরা শুনছি অনেক বড় ইনভেস্টমেন্ট আসছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই শুনছি। আপনি আলাদা করে কিছু ভাবছেন? অ্যাজ দেবাশিস ধর, দেখুন আমি এখনো বড় ইনভেস্টমেন্ট যেটা আমি আনতে পারি বাট সেটাতে যাচ্ছি না। আমি এখানে মাইক্রো স্কেলে যেগুলো ভেবেছি, মোটামুটি 7-8টা প্রজেক্টকে অলরেডি কথা বলে নিয়েছি কারা ইনভেস্টমেন্ট করবে। তার মধ্যে এক হচ্ছে আমার ওখানে মানে ইস্টার্ন রিজিয়নের পেপসির সব থেকে বড় প্ল্যান্ট আছে, আচ্ছা, ওটাতে এক্সপ্যানশনে যাচ্ছি আমরা। ওরা হয়তো এবারে সব গুটিয়ে চলে যেত, সেখান থেকে ওরাও
নিঃশ্বাস ছেড়ে বেঁচেছে এবং আমার সাথে কথা বলে এক্সপ্যানশনে যাচ্ছে। ওখানেও হয়তো অ্যাটলিস্ট আমি 25-30 জনের কর্মসংস্থান করতে পারবো। আরও পুরোনো প্ল্যান্টে সেরকম আমরা আবার রিভ্যালুয়েট করে ওখানে 50-60-70 জনকে করা যাবে, মোটামুটি 100 জন ওখান থেকে আমি বেরোবে। প্লাস আমার ওখানে আরও অনেক ফ্যাক্টরি আছে যেখানে আমরা কাজকর্ম দিতে পারবো। এছাড়া নতুন কি হতে চলেছে মোটামুটি একটা আইডিয়া দিই। আমরা কিছু ওই যেটা গ্যাসে পাইপলাইনের প্রজেক্ট যেটা হয়, ওখানে আমরা 3টে প্ল্যান্ট বসাচ্ছি, যেটা ডাইরেক্ট আপনার দেখবেন পাইপলাইন করে চলে যায়। ওখানে 3টে প্ল্যান্ট বসাচ্ছি, যেখানে মোটামুটি এক একটা প্ল্যান্টে কম বেশি 25 থেকে 50 জনের এমপ্লয়মেন্ট হবে। আমরা কিছু হসপিটাল বানাচ্ছি, মানে অলরেডি 2জনের সাথে কথা বলেছি। প্রাইভেট, ইয়েস, মানে পিপিপি মডেলে। পিপিপি মোডে না, মানে তারা প্রাইভেটই বানাচ্ছে, যেখানে বেশ কিছু এবারে কিছু সরকারি হসপিটালকে আমরা প্রপোজাল দেবো যদি পিপিপি মোডে গভর্নমেন্ট অ্যালাউ করে। ওটা তো করছি। কিছু খুব ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন বানাচ্ছি। সঙ্গে আমরা ওই বানাচ্ছি আপনার ওই যেটা টেকনোলজি মেনটেন করে, টেম্পারেচার মেনটেন, যেটা সারা বছর ধরে ফ্রুটস ভেজিটেবল বিভিন্ন, মানে আম আপনি এখন মানে শীতকালে চাইলে তো পাবেন না, কিন্তু এখন এই টেকনোলজি বেরিয়ে গেছে, আপনাকে বরফ দিয়ে করতে হবে না, টেম্পারেচার মেনটেন করে ওই জিনিসটাই কিন্তু থ্রু আউট দ্য ইয়ার মেনটেন করা যায়। ওই টেকনোলজি এখন চলে এসছে, ওর একটা আমরা ইউনিট বসাবো। তারপরে কালকে আমার একটা মিটিং আছে, রেলের কিছু ওরা স্পেয়ার পার্টসের ফ্যাক্টরি বসাবে, টোটাল 2000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, ফার্স্ট ফেজে 500 কোটি টাকা ইনভেস্ট করবে। তারপরে কিছু ক্লাব নতুন আছে যেখানে কি মানে ন্যূনতম কিছু কাজকর্ম পাবে। মানে আমার টার্গেট আছে প্রত্যেক বছর অন্তত আমি 500 থেকে 1000 ছেলে মেয়েকে চাকরি করে দিতে চাই। মানে এটা সোনারপুর আক্ষরিক অর্থেই সোনারপুরই হবে। দেখুন, ওটা তো হবে যখন, ওটা আমি আরো বড় স্কেলে চিন্তা ভাবনা করবো। আমি আরো কিছু ভেবেছি, গভর্নমেন্টকে অলরেডি আমি আমার প্রেজেন্টেশন রেডি করেছি। ওটা আমি মানে ফুটনোটটা পাঠিয়েছি। এরপরে যখন আমার সাথে গভর্নমেন্ট করতে চাইবে, আমি সেটার পিপিটিগুলো প্রত্যেকটা জিনিসের মানে কোন মানে গভর্নমেন্ট প্রজেক্ট আছে সেখানে সেখানে কি করে কোলাজ করে আরো বড় কিছু করা যায়। আর টাউনশিপটাকে কিন্তু খুব খারাপ অবস্থা, সোনারপুর রাজপুর যেটা পুরসভা আছে, রাস্তাঘাট, জল, গার্বেজ, মানে এইগুলোকে নিয়ে আমাকে খুব বড় করে কাজ করতে হবে। কারণ ওই টাউনশিপটাকে যদি ঠিকমতো ডেভেলপ না করা যায়, প্রত্যেক বছর বর্ষায় ডুবে যায়। একটা মডেল টাউনশিপ বা স্মার্ট সিটি করার পরিকল্পনা আছে উইথ অল অ্যামিনিটি। সব থেকে বেশি আমাকে কাজ করতে হবে ড্রেনেজ সিস্টেম অ্যান্ড রাস্তা, সোয়ারেজ সিস্টেম। খুব খারাপ অবস্থা। 2011 সালে যখন রাজ্যে পরিবর্তন এলো, তখন আপনি একজন সরকারি কর্মচারী। ঠিক 2026 সালে যখন আরেকটা পরিবর্তন হলো, তখন সেই পরিবর্তনে আপনি একজন সক্রিয় কর্মী। দুটো পরিবর্তন কীরকম লাগলো? দেখুন, 2011 সালে আমরাও ভেবেছিলাম অনেক কিছু মানে পরিবর্তন আসছে ইন এ গুড সেন্স। তখন কোনোদিন ভাবিনি যে আমাকে নিজেই আবার 26-এ লড়ে নিজেই পরিবর্তন যাত্রা সামিল হয়ে আমাকে এই পরিবর্তনটা জনতার মধ্যে দিয়ে আনতে হবে। 2011-য় অনেক প্রত্যাশা ছিল, ভেবেছিলাম যে হ্যাঁ মানে যে পরিবর্তনটা হয়েছে দ্যাট ইজ ফর গুড। বাট কয়েকটা জিনিস এত খারাপ হয়েছে, বিশেষ করে দুর্নীতি, ল অ্যান্ড অর্ডারের যে মানে বলতে পারেন সামাজিক অবক্ষয়, আইনের শাসন বলে কিছু না থাকা, এবং সর্বোপরি নারী নির্যাতন। এবং আরেকটা খুব বড় ইস্যু যেটা আমার মনে হয়েছে, এই যে সমস্ত জায়গাতে এমন একটা মানে আমার দেখুন স্বাস্থ্য, শিক্ষা, জুডিশিয়ারি, এমন এমন লোক ঢুকে বসে আছে না, পরবর্তীকালে বাড়ির কাঠামো যেরকম যদি ভিত মজবুত না হয় ভেঙে যাবে যেরকম, মানে এমন এমন জানি না টিচার বা ডাক্তার বা জাজ বা জুডিশিয়ারিতে যারা জুডিশিয়াল অফিসার হয়েছেন তাদের কোয়ালিটি কি, এটা যদি ঠিকমতো না হয় পরবর্তীকালে কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য এটা খুব খারাপ বার্তা বহন করে নিয়ে আসবে, এবং মানে খুব একটা সুখকর কোনো সোসাইটি হবে না। যেটা আপনি বলছেন, মানে আমার 2011 যে পরিবর্তনে ওই প্রথম 1-2 বছর ওই ভাঙতে সময় লেগেছে, তার কারণ আমি 2011 সেন্ট্রাল ডেপুটেশনে জুলাই আগস্ট মাসে চলে যাই। ফিরে যখন আসি, আমাকে ফিরিয়ে নিয়ে আসার সময় 2014-তে লোকসভা আমার মনে আছে,
তখন ওই সারদা নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। নিয়ে আসার একটা বড় কারণ ছিল, মানে আমি যেহেতু সুপ্রিম কোর্ট বা সিবিআই ইডি এগুলো সাথে, মানে নিজেই সিবিআইতে ছিলাম, ইডির সাথে কাজ করতাম বা ছিল, মানে হ্যান্ডেল করেছেন আর কি। ব্যাপারটা বুঝতাম। আচ্ছা, বা আচ্ছা, এই ব্যাপারে আমার অনেক, তখন সুপ্রিম কোর্টে হিয়ারিং আমি যেতাম প্রতিদিন। তো এই কারণেই আমাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু মানে এই সময়টার যে মাঝখানে বুঝতে পারিনি যে আমি তো একটু দূরে ছিলাম, যে অনেকটা যে মান নেমে গেছে। পরবর্তীকালে 14 থেকে 16, হ্যাঁ মানে একটা ঘোরের মধ্যে ছিলাম যে, কিন্তু 16-র ইলেকশনের পর থেকে বুঝলাম যে আস্তে আস্তে মানে আয়ত্তের বাইরে সব কিছু চলে যাচ্ছে। ওই 19-এর পর থেকে বিশেষ করে, এবং 21 থেকে 24, এটা একটা জীবনের মারাত্মক টার্নিং পয়েন্ট। মানে আমি হয়তো এই যে ঘটনা না ঘটলেও, লোকসভার টিকিট না দিলেও আমি হয়তো চাকরি ছেড়ে দিতাম, নিজে মানে ব্যক্তিগতভাবে ছেড়ে দিতাম। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন এই যন্ত্রণা নেওয়া যাচ্ছিল না। আর 2 নম্বর কথা, আমি যদি অসুস্থ হতাম তার জন্য আমাকে মেডিকেল বোর্ডে ডেকে পাঠানো হতো। আর হয়তো এক সময় ভেবেছিলাম জীবনটা, ঠিক বলছেন না ভুল বলছেন? মানে আমার যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমাকে বেশ কিছু এমন ওষুধ খেতে হতো যেটা স্বাভাবিক ইয়ের জন্য নয়, মানে আমাকে সাইকিয়াট্রিক ইয়ে নিতে হতো, হেল্প নিতে হতো। তো ওই যে জীবনের ট্রমাটা, বললাম যে একটা সময় আমি পুরো আশ্রমে গিয়ে কাটিয়েছি। মানে আমি ঠিকই করে নিয়েছিলাম, হয়তো আমি সন্ন্যাস নিয়েও চলে যেতে পারতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওইটাই বলছি যে ট্রানজিশনাল যে ফেজটা, মানে একটা অনেক বড় হাইপ নিয়ে এসেছিল, হয়ে গিয়ে মুখ থুবড়ে পড়লো। ওইটা মানে আমার মতো লোককেই কিন্তু আবার ঘাড়ে দায়িত্ব নিয়ে 26-এর পরিবর্তনটাকে নিজে বয়ে নিয়ে আসতে হলো। এবং এটা যে হয়েছে, বলতে পারেন যে ঈশ্বরের অসীম কৃপা, এবং মানুষ পাগলের মতো চাইছিল। আমি হয়তো তার সেখানে কিছুটা অনুঘটক হিসেবে কাজ করেছি। এবার যেহেতু আপনি ওখানকার বিধায়ক, ভবিষ্যতে যদি কোনো বিজেপি কর্মী যে কোনো কাজ করি, যদি কোনো অনৈতিক কাজ করি বা যে কোনো কাজ করি, যদি পুলিশে ধরা পড়ে, ফোন করলে ছাড়াবেন? আবার বললাম না, আমি খুব, এই ব্যাপারে আমার খুব বদনাম আছে। যারা একটু সামান্য মানে আইনের বাইরে গিয়ে কাজ করতে শুরু করেছিলেন, অলরেডি আমাদের দলের লোকেরা অনেকেই, যারা এই মানে এই ধরনের ব্যাপারে লিপ্ত হয়ে পড়েছিলেন, মানে দল মত নির্বিশেষে, আমার ওই এরিয়াতে আপনি খবর নিয়ে দেখবেন প্রচুর লোক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে বিজেপির কর্মীরাও রয়েছে। তারাও বুঝতে পেরেছেন এখানে, মানে এখানে কি পুলিশ, দেবাশিস ধরে সেই পুলিশ সত্তাটা বেরিয়ে আছে? না, আমি আইসিকে প্রথম দিনই যখন রেজাল্ট বেরোনোর পরে বলে দিয়েছিলাম যে আমার দিক থেকে আপনাকে খোলা ফ্রি হ্যান্ড দেওয়া রইল। যে অন্যায় করবে, যদি কোনো কিছু করে, সে আদি নব্য, এই আজকে বেলা 2টোর পরে যারা হয়েছে, ঠিক আছে, মানুষের ওপরে টর্চার করবে, ভাঙচুর করবে, কোনো অত্যাচার করবে, তাকে নিয়ে সোজা আগে লকআপে দেবেন, তারপর আমার সাথে কথা বলবেন, তার আগে কোনো কথা বলবেন না। ঠিক আছে? তো মানে আমরা পরিবর্তন চেয়েছি, আমরা যে স্বতন্ত্র, এবং মোদিজি যেটা বলেছেন, মানে ভয় আউট ভরসা ইন। আর সব থেকে বড় কথা, আমরা কনস্ট্রাকটিভ কাজের জন্য এসেছি, ডিস্ট্রাকশনের জন্য নয়। যারা যেটা করেছে 21-এ, যারা যদি সেই সময় কেউ যদি কোনো কমপ্লেনও না করতে পারে, তাদের থেকে কমপ্লেন নিন, বা যে পুরোনো কেসগুলো রয়েছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করুন, বা যাদের এগেনস্টে দুর্নীতি আছে ইয়ে করুন। কিন্তু আমাদের দলের লোক গিয়ে যেন ওই একই কাজটা না করে, এটা দায়িত্ব নিয়ে দেখবেন। যে এটা ভাঙবেন, মানে অনেকে তো দেখেন মদ্যপ হয়ে গিয়ে বা বিভিন্ন সময় ইনটক্সিকেশনের ইয়ের জন্য, বা ওই যেটা হয় গিয়ে তখন একটু উৎসাহিত হয়ে গেছিল, সেই জায়গাটা থেকে আমি বার করার যথাসম্ভব চেষ্টা করেছি। আশা করি অন্যান্য অনেক জায়গায় হয়তো কিছু ইয়ে হলো, আমার ওখানে 2-3 দিনের মধ্যেই পুরো ব্যাপারটা নর্মালাইজ হয়ে গেছিলো। এই কারণেই ওরা বুঝে গেছিলো যে যে বসে রয়েছে সে বসে থাকতে, মানে অন্য কিছু হওয়া খুব একটা সম্ভব নয়। ধরুন এই যে প্ল্যানগুলোর কথা বললেন আপনি, বিভিন্ন পরিকল্পনা, সেখানে যদি একই সাথে দেখা যায় বিজেপির লোক হয়েছে, বিজেপি অ্যাপ্লাই করেছে, বিজেপির কোনো লোক, আবার তৃণমূলের লোক অ্যাপ্লাই করেছে, এক্ষেত্রে যদি আপনার দাদা কি করবো জিজ্ঞেস করতেই পারে, সেক্ষেত্রে তখন আপনি দেখুন, কিছু কিছু ইয়ে আছে, জব আছে যেগুলো একেবারেই লোয়ার লেভেলের জব, তা সেক্ষেত্রে হয়তো আমি সেটা বলছি না। বলুন ধরুন একই কোয়ালিফিকেশন দুজনের,
দেখা গেলো একজন বিজেপি করে আর একজন তৃণমূল করে, তারা দুজনেই অ্যাপ্লাই করেছে, এবার আপনার মতটা দাদা কাকে নেব, তখন আপনি কি বলবেন, কি করবেন? একটা তো সমাজে থাকতে গেলে বা মানে কিছু মানুষকে দেখুন, পলিটিক্যাল একটা ব্যাপার থাকে, আরেকটা মানে দলীয় একটা ব্যাপার থাকে, আরেকটা থাকে যে নিড। এই দুটোর কম্বিনেশন করে আমায় করতে হবে। মানে আমি প্রথম কথা কোনো দাগি লোক সবার আগে খুঁজে দেখবে যে নিডি সত্যিই, যে নিডি মানে নিডির যে ইয়েটা, ওটাকে সব থেকে বেশি প্যারামিটারে রাখতে হবে। ওটাকে রেখে সঙ্গে দলের বা মানে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল কালার, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল, নিডটাই সবার আগে প্রায় অবশ্যই যার সব থেকে বেশি দরকার সেটা। মানে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আর 2 মাস পরে হয়তো মানে তৃণমূলের লোকই খুঁজে পাওয়া যাবে না, সবাই তখন বিজেপির লোক হবে। সবাইকে নেবেন? না না, নেওয়ার কথা নয়, মানে দেখুন, আমি নেওয়ার কেউ নয়, দলের একটা নিজস্ব সংগঠন আছে। আপনারও তো একটা মত আছে। না না, আমার বক্তব্য দেখুন, দল তো এমনি বাড়বে। আজকে আমরা 47% পার্টি, পরের ইয়েতে ভালো কাজ করলে সেটা 55-57% অব্দি যেতে পারে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু ঘটনা হচ্ছে যে তার যে আসবে দলে, তার একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকবে, কোনো মানুষের উপরে কোনোদিন অত্যাচার বা ওই সমস্তগুলো থাকবে না। সেটা দল যখন সেই ব্যবস্থাপনা নেবে, আমি তো দলের বাইরে নই, আমাকেও সেটা মেনে চলতে হবে। কিন্তু আমার কাছে প্রয়োজনটা সব থেকে বড় জিনিস, যে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন এবং তৎক্ষণাৎ প্রয়োজন। এছাড়াও অনেক জায়গায় আমি কাজ করানোর, মানে যেহেতু আমি বিভিন্ন কর্পোরেট জগৎকে চিনি, অনেক মানুষকে আমি অন্য জায়গাতেও কাজে রেফার করে দিতে পারবো। আর এখানে যদি এত ইন্ডাস্ট্রি আসে, স্বাভাবিকভাবেই তো তারা স্কিল যারা ওয়ার্কার রয়েছে বা ডিমান্ড বেড়ে যাবে, ইয়েস, তারা খুব কাজ পাবে। সবাই যে আমার পিছনেই দৌড়বে তখন সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। নিজে নিজে গিয়ে চাকরি হয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, এটাই তো সমাজের নিয়ম। এটা পেলে আমি আরো বেশি খুশি হব। অর্থাৎ এক কথায় আগামী দিনে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র আপনার হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে। এই যে আজকের দিনে যেগুলো নেই, চাকরি নেই, সোয়ারের সিস্টেমটা ঠিকমতো ভালো না, যেগুলো আপনি বললেন এখানে, সেই জায়গাগুলো ঘুরে দাঁড়াচ্ছে। আগামী দিনে সোনারপুর সত্যি সত্যি তাহলে আর কি লোকে বলে উত্তরের সোনারপুর দেখে যায়, এরকমই একটা কিছু আপনি বলতে চাইছেন তো? আমি প্রচণ্ড ইমেজ কনসাস লোক। পরের বারে যদি আমাকে দল আবার এখান থেকে দাঁড় করায় বা হোয়াট এভার মেবি, আমি চাই না হাত জোর করে আমাকে কোনো ভোট চাইতে যেতে হয়। আচ্ছা, এবারেও হয়নি, এবারে মানুষ সত্যি বলেছিলেন আপনাকে জেতাচ্ছি, কিন্তু দয়া করে আগের যে ঘটনাগুলো ঘটেছে সেটা করবেন না, আপনার উপরে আস্থা রেখে আপনাকে ভোট দেবো, আপনাকে জেতাবো, এই বিশ্বাসটা দিয়ে মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছেন। আমি চাই না তাদের বিশ্বাসের অমর্যাদা করতে। আমার থেকে যতটা রিসোর্স দেওয়া হবে এবং আমার নিজস্ব যতটা রিসোর্স আছে, পুরোটা মিলিয়ে আমি চাইবো তাদের জন্য পুরোটাই পরিষেবা দিতে। দেখুন, আমার না 1000 কোটি টাকা সম্পত্তি বানানোর আছে, না কিছু আছে। আমি যদি কোনোদিন 1000 কোটি বানাইও, আমার নিজস্ব প্রয়োজনের, মানে সেটার প্রথম কথা লিগালি বানাবো, আর নিজস্ব প্রয়োজনে 2-5% রেখে বাকিটা আমি মানে লোকের জন্য ডিস্ট্রিবিউট করে দিয়ে যাব, যাতে যেরকম অনেকেই করেছেন সেটা আমি এই মডেল বানিয়ে দিয়ে যাব, যাতে আমার ওই ইয়েতে প্রচুর লোকের অর্থ বা কর্মসংস্থান হয়। সেটা স্যাটিসফ্যাকশান থাকবে, যে আমি চলে যাওয়ার পরেও যেন মানুষ বলতে পারে যে হ্যাঁ, একটা মানুষ ছিলেন যেটা মানে কিছু কাজ করে দিয়ে গেছেন। আবার বলছি, আমি হাত জোর করে মানুষের কাছে ভোট তো চাইতে যাব না। বুঝতে পেরেছি, মাথা উঁচু করেই ভোটটা চাই। মাথা উঁচু করে আমি সামনে গিয়ে দাঁড়ালে হ্যাঁ বলবে যে আমাদের জন্য অ্যাটলিস্ট কিছু করেছে এই জায়গাটা, বা কারোকে আমাকে পালিয়ে যেতে হবে বা লুকিয়ে পড়তে হবে, বা বলবো ঠিক আছে এটা আবার ইয়ে করেনি, এবার তো করতে পারি না, আবার অ্যাটলিস্ট সংকল্পপত্রটাকে যাতে ঠিকঠাকভাবে এক্সিকিউট করে যেতে। সেটাই আপনার সংকল্প? সেটাই আমার সংকল্প। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু।